গত ক্লাসে আমরা যে ইয়েগুলো দেখেছিলাম সেটা আমাদের স্কাউরিং এর পর ব্লিচিং ছিল। তো সেই ব্লিচিং এ অনেক দূর আমরা পড়েছি। তো আবার যদি বেসিকটা একটু আমরা কথা বলি তাহলে যেটি বোঝাচ্ছে যে ন্যাচারাল যে কালারটা আছে সেটা রিমুভ করাই হচ্ছে ব্লিচিং। তো এই চ্যাপ্টারের উপরেই পড়তেছিলাম। প্রথমে ব্লিচিং কি সেটি ছিল আমাদের যে ন্যাচারাল কালার গুলো কমপ্লিটলি রিমুভ করা অর্থাৎ হোয়াইট করে তোলা, সেটি ব্লিচিং। অবজেক্টিভস অফ ব্লিচিং, কারণ আমরা যখন ফেব্রিকের উপরে লাইটার কোনো কালার বা ভ্যারাইটি অফ কালার করতে যাব তখন আমাদের সাধারণত এটা ব্লিচিং করতে হয় অর্থাৎ কালারটাকে রিমুভ করতে হয়। বাট ইন কেস অফ ডার্ক কালারের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা প্রয়োজন হয় না। এরপরে আমরা যেটিতে ছিলাম সেটি হচ্ছে মেকানিজম। তো মেকানিজমে আমরা দেখেছি কিভাবে এটি ভেঙে যাচ্ছে। মেকানিজমে আমরা দেখেছি যে এই কালারটা শো করার জন্য কিছু ক্রোমোফোর, মানে যারা দায়ী তাদেরকে আমরা ক্রোমোফোর বলছি। এই ক্রোমোফোর গুলো সাধারণত দ্বিবন্ধন যুক্ত বা ত্রিবন্ধন যুক্ত। এই ক্রোমোফোর গুলোকে যখন আমরা ভেঙে ফেলতেছি তখন এটার যে স্পেসিফিক সূর্য থেকে রিফ্লেকশন মানে অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন, যার কারণেই কিন্তু আমরা একটা বস্তুকে বিভিন্ন রকম দেখি। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা জানি আমাদের চোখে নিজস্ব কোনো আলো নেই। সূর্য থেকে আলো এসে সেই বস্তুর উপরে পড়বে, পড়ার পর সেই বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসবে, তখন আমরা সেটা দেখতে পাই। এখন তো ওই বস্তুটা যদি সম্পূর্ণরূপে অ্যাবজর্ব করে নেয় তাহলে কালো দেখাবে, আর যদি সবগুলোই ছেড়ে দেয় তাহলে সাদা দেখাবে, অর্থাৎ কোনো আলো শোষণ করতে পারছে না। আর যদি এরকম হয় যে একটা স্পেসিফিক ছেড়ে দিচ্ছে, ফলে আমরা কিন্তু একটা স্পেসিফিক রং দেখতে পাই সেই বস্তুটা। তো এখন এই যে ন্যাচারাল ফাইবারের ভিতরে যে গ্রে কালার রয়েছে বা ক্রিম বা হোয়াইট লাইক যে কালার গুলো রয়েছে, এগুলোর পিছনেও কিন্তু এই ক্রোমোফোর গ্রুপ গুলো দায়ী, যারা কিনা সূর্যের আলোর স্পেসিফিক অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন ঘটাচ্ছে। তাহলে এই স্পেসিফিক অ্যাবজর্পশন এবং রিফ্লেকশনটাকে যেন না হয় তাহলেই হলো। তাহলে সবগুলো অ্যাবজর্পশন যদি স্পেসিফিক এবং না হয় তাহলে সবগুলো রিফ্লেক্ট করে চলে যাবে, ফলে বস্তুটি কিন্তু সাদা দেখাবে। আমরা কিন্তু সেটিই করছি। আমাদের নানা প্রকার টেকনিক রয়েছে, তার ভিতরে অর্থাৎ এজেন্ট রয়েছে যেগুলো দিয়ে আমরা সাধারণত এই যে ডাবল বন্ড অর্থাৎ ক্রোমোফোর যে গ্রুপটা রয়েছে সেই ক্রোমোফোর গ্রুপের কার্যকারিতাটা নষ্ট করে দেই। তো এখানে অক্সিডাইজিং এজেন্ট রয়েছে, রিডিউসিং এজেন্ট, এনজাইম রয়েছে। তো অক্সিডাইটিং এবং অক্সিডাইজিং ব্লিচিং এর ভিতরে বা অক্সিডাইটিভ ব্লিচিং এর ভিতরে আবার আমরা দেখছি পারক্সাইড সিস্টেম এবং ক্লোরিন সিস্টেম। পরিচিত আমাদের হচ্ছে ব্লিচিং পাউডার যেটা ClO, এবং হাইড্রোজেন পারক্সাইড। সবচেয়ে মোস্ট পপুলার এখন পর্যন্ত হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। এছাড়াও রিডিউসিং এর ভিতরে জিঙ্ক, স্টেনাস ক্লোরাইড আমরা এগুলো দেখেছি। এবং সবচেয়ে মজার এবং সুখের বিষয় যে আমরা এনজাইম দিয়েও করতে পারি যাতে কিনা আমাদের পরিবেশটাকে আমরা রক্ষা করতে পারি। এই ছিল। এছাড়াও আমাদের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ছিল, যেমন পিএইচ যেটি সাধারণত অ্যালকালাইন লাগে, তারপরে টেম্পারেচার নিয়ার 100 বা এরকম। তবে এনজাইম বা এগুলো দিয়ে করলে কম লাগে। অর্থাৎ যে কেমিক্যাল ইউজ করব সেই কেমিক্যালের অ্যাক্টিভিটি বা কার্যকারিতার জন্য আমরা বিভিন্ন ইউজ করে থাকি, অর্থাৎ বিভিন্ন পিএইচ ইউজ করে থাকি, টেম্পারেচার ইউজ করে থাকি, ওয়াটার কোয়ালিটি, মেটালস, দিস শুড বি ফ্রি, মেটাল ফ্রি। ওকে, সেদিন আমরা সাবস্ট্রেট প্রিপারেশন ব্লিচিং করেছিলাম, সেখানে পারক্সাইড হাইপোক্লোরাইড ব্লিচিং এর কথা জেনেছি। তো হাইপোক্লোরাইড ব্লিচিং এর মূল মেকানিজম হচ্ছে যে এই হাইপোক্লোরাস আয়ন সৃষ্টি হবে। এই হাইপোক্লোরাস আয়নটাই মূলত সাধারণত আমার যে ডাবল বন্ধন গুলো রয়েছে বা আমাদের যে ক্রোমোফোর গ্রুপ গুলো রয়েছে সেই ক্রোমোফোর গ্রুপের কার্যকারিতা নষ্ট করবে। ঠিক আছে, এটাই হচ্ছে হাইপোক্লোরাইড ব্লিচিং এর মাধ্যমে, যেমন ClOCl, এটা যদি HOCl হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করছে, হাইপোক্লোরাস অ্যাসিড থেকে হাইপোক্লোরাস আয়ন সৃষ্টি হচ্ছে। ওকে, যেটা কিনা ওখানে অ্যাটাক করে এগুলোকে ভেঙে দিচ্ছে। ওকে, এটা রেসিপি আমরা দেখেছি মোটামুটি ভাবে।
স্কাওয়ারিং প্রসেস এন্ড অ্যান্টিক্লোড ট্রিটমেন্ট। অ্যান্টিক্লোড ট্রিটমেন্ট আমরা কেন করছি, যে NaCl HCl তৈরি করে সেটার ফেব্রিকটা হয়ে যায়, ইয়েলো হয় এবং একই সাথে দুর্বল হয়। HCl তো অ্যাসিড, সেটিকে আমাদের সেলুলোজিক ম্যাটার গুলোকে সাধারণত দুর্বল করে তুলবে, সেজন্য আমরা অ্যান্টিক্লোড ট্রিটমেন্ট করে থাকি। এরপরে ছিল আমাদের আজকে আমরা দেখব হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং। ওকে, যেটা হাইড্রোজেন পারঅক্সাইড আবিষ্কৃতই হয় হচ্ছে 1818 সালে, অর্থাৎ 1818 সালে। দেন 1940 সালে about 60% and today 90 to 95% all of cotton and cotton synthetic blends are bleached with H2O2. Okay, so it is available commercially as 35%, 70%. বাকিটা অর্থাৎ 70% H2SO মানে কি, যে বাকিটা পানি লাইক। So it is corrosive, oxidizing agent, and which may causes the combustion when allowed to dry out of the oxidable organic matter, আগুন ধরতে পারে। Okay. So H2SN irritate the skin and mucous membranes and dangerous to the eye, চোখের জন্য ডেঞ্জারাস। ইকোলজিক্যালি অ্যাকসেপ্টেবল, অর্থাৎ ইকোলজি অ্যাকসেপ্ট করে। তো এটির মেকানিজমটা কি যদি আমরা দেখি, বলা হচ্ছে এই পারঅক্সাইডের মেকানিজমটা হচ্ছে H2O2 যদি থাকে সেটি ভেঙে পারহাইড্রোক্সিল আয়ন তৈরি করছে। এটা ভেঙে অর্থাৎ দিস ইজ পারহাইড্রোক্সিল আয়ন তৈরি করছে। এই পারহাইড্রোক্সিল আয়নটা ভেঙে আবার H+ এবং জার্মান অক্সিজেন উৎপন্ন করছে। তো এই যে পারহাইড্রোক্সিল আয়ন HO2, এটাকে আমরা বলতেছি এইখানকার মানে এখানকার কি বলবো, এই পারহাইড্রোক্সিল আয়নটাই ওই যে ডাবল বন্ধন বা ত্রিবন্ধন গুলোকে ভেঙে ফেলে, যার কারণে ওইখানে যেমন হাইপোক্লোরাস আয়ন ভাঙতে ছিল, এখানে ঠিক সেভাবে পারহাইড্রোক্সিল আয়নটা ভেঙে ফেলে। এখানে ছবির মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে হাইড্রোজেন সেটা ভেঙে গিয়ে পারহাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করছে এবং রেডিক্যাল উৎপন্ন করছে। দিস পারহাইড্রোক্সিল আয়ন একটা এজেন্ট যেটা কিনা ভেঙে ফেলছে। তাহলে খুবই সহজ কিন্তু, যে এখানে পারহাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হচ্ছে, সেখানে হাইপোক্লোরাস আয়ন উৎপন্ন হচ্ছে। বলা হচ্ছে ফর ব্লিচিং টেক প্লেসেস the stabilized H2O2 needs to be active with alkali in medium H to decompose their fluorine reaction. তো ঝামেলাযুক্ত যেটা হলো যে হাইড্রোজেন পারঅক্সাইডের যেটা সেটি আবার ডিকম্পোজ হয়ে যায় দ্রুত। তো যার কারণে আমাদের সাধারণত স্ট্যাবিলাইজার ইউজ করতে হয়। মনে করো তোমার হাইড্রোজেন পারঅক্সাইডটা তোমার বাতে আছে, সেটি হচ্ছে পারহাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করছে, কিন্তু এই পারহাইড্রোক্সিল আয়নটা আবার স্টেবল হচ্ছে না, সেটি আবার ভেঙে যাচ্ছে, যার ফলে আমরা এটাকে স্টেবল না করলে, এই পারহাইড্রোক্সিল আয়নটা না থাকলে তো আর স্কাওয়ারিং হচ্ছে না, এই সরি ব্লিচিং হচ্ছে না। তো সেই জন্য এটাকে যেন থাকে, নষ্ট দ্রুত না হয়ে যায়, সেজন্য স্ট্যাবিলাইজার ইউজ করি আমরা। The parhydroxy ion formed in the reaction in actual bleaching agent with the decompose of provide snapshot oxygen with oxide organic compounds including coloring matter. বলা হচ্ছে above pH 10 formation of H hypochlorous ion parhydroxyl ion is so rapid that is decomposed and liberate O2 gas, which is no bleaching power. And for this reason, the rate of the formation also degrade the cotton, hence pH maintain 10 থেকে 58। এবং এই যে র্যাপিড ডিকম্পোজটা, ওই অক্সিজেন বের করে দিয়ে যে ডিকম্পোজটা হচ্ছে, এই ডিকম্পোজটা যেন না হয় সেজন্য স্ট্যাবিলাইজার ইউজ করা হয়। তো এখানে একটা রেসিপি আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লিচিং এর জন্য, যে H2O2 35 অথবা 50%, তো 3 থেকে 4% বা 3 থেকে 4 গ্রাম, 4 গ্রাম সাধারণত ফ্যাক্টরিতে আমরা কাস্টিক সোডা ইউজ করি, 2 গ্রাম থেকে এরকম ইউজ করলেই হয়। কাস্টিক সোডা এত পার্সেন্ট, সোডা অ্যাশ, ওয়েটিং এজেন্ট, সোডিয়াম সিলিকেট স্ট্যাবিলাইজার হিসেবে ইউজ করা হচ্ছে। পিএইচ মেটাল টু লিকার রেশিও, টেম্পারেচার সাধারণত এত হয় না, 100 হয়, মোটামুটি করা হয় 30 মিনিট 40 মিনিট ফ্যাক্টরিতে। এছাড়াও এখানে যে টেম্পারেচার গুলো মেনশন করা আছে 98, 100, এগুলো করা যাবে, অর্থাৎ হাই টেম্পারেচারে হলে এটি স্কাউরিংটা আরো বেশি ভালো হবে। এখন এখানে আরেকটি কথা আছে, সিঙ্গেল স্টেজ স্কাউরিং ব্লিচিং।
যেহেতু স্কাউরিং আমরা আগে জেনেছি যে ইয়েগুলোকে দূর করা, ব্লিচিং আমরা এখানে জানলাম, তাহলে স্কাউরিং ব্লিচিং কিন্তু একই সাথে করা যায় যেহেতু একই প্রকার কেমিক্যাল লাগতেছে। তো সেই জন্য সিঙ্গেল স্টেজ স্কাউরিং ব্লিচিং এর জন্য রেসিপিটা একটু আলাদা। এখানে আমরা দেখতে পাচ্ছি রেসিপিটার পরিমাণ, ঠিক আছে। অর্থাৎ সিঙ্গেল স্টেজে একই সাথে স্কাউরিং ব্লিচিং করা হয়। এখন কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরি গুলোতে মানে সবখানেই প্রায় এইটা করা হয়ে থাকে। একই সাথে স্কাউরিং ব্লিচিং করা হয়ে থাকে, এটাই কিন্তু ইকোনমিক, কারণ পানির কস্ট, কেমিক্যালের কস্ট এগুলো কমে যাচ্ছে। অ্যাডভান্টেজ অফ পারক্সাইড ব্লিচিং, কি অ্যাডভান্টেজ পারক্সাইড ব্লিচিং এ? বলা হচ্ছে ইট ইজ অ্যান ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট, ইট ক্যান বি ইউজড ফর ব্লিচিং অফ ন্যাচারাল, সিনথেটিক এন্ড ব্লেন্ডেড ফাইবার্স। ইট ইজ পসিবল টু কম্বাইন স্কাউরিং এন্ড ব্লিচিং। দেখো, এটাকে ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট বলা হচ্ছে কারণ এটা সাধারণত ন্যাচারাল, সিনথেটিক সকল প্রকার ফাইবারকে ব্লেন্ড করে অর্থাৎ ব্লিচ করতে ব্যবহৃত হয়। ইট পসিবল টু কম্বাইন স্কাউরিং এন্ড ব্লিচিং, একই সাথে স্কাউরিং এবং ব্লিচিং করা যায়। নো অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড, যেমন আমরা দেখলাম ক্লোরিন সিস্টেমের ক্ষেত্রে হাইড্রোক্লোরাস দিয়ে আমাদের অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট দিতে হচ্ছে, না হলে ফেব্রিক নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের কোন অ্যান্টিক্লোর ট্রিটমেন্টের কোনো ঝামেলা নেই। ইট ইজ নন করোসিভ and does not produce unpleasant odor, গন্ধ টন্ধ এরকম হয় না। নো AOX প্রবলেম and no harmful byproducts, যে অক্সিজেনের যে প্রবলেম গুলো এই ধরনের কোনো প্রবলেম করবে না বা হার্মফুল বাই প্রোডাক্টস উৎপন্ন করবে না। রেসিডুয়াল সাইজ এন্ড ওয়াক্স রিমুভাল কন্টিনিউ থ্রু ব্লিচিং রেজাল্টস ইজ ইমপ্রুভ অ্যাবজর্বিং টেগা রেটিং। আমরা এই টেগা রেটিং জানি, এটা আমরা একটা স্কেল পড়েছিলাম আমাদের ডিসাইজিং এর ক্ষেত্রে, যে কতটুকু ডিসাইজ রিমুভ হলো সেটা মেজার করার জন্য। তো এখানে সেটাই বলা হচ্ছে যে রেসিডুয়াল সাইজ এন্ড ওয়াক্স রিমুভাল কন্টিনিউ থ্রু ব্লিচিং, ব্লিচিং এর মাধ্যমে যে শুধু কালারটাই রিমুভ হয় এটি না, এখানে যে রেসিডুয়াল সাইজ, ম্যাটেরিয়াল এবং ওয়াক্স আছে সেটিও কিন্তু রিমুভ হয়, সে কথাই বলা হচ্ছে। এগুলো হচ্ছে পারক্সাইড ব্লিচিং এর অ্যাডভান্টেজ। তার মানে কি এটার ডিসঅ্যাডভান্টেজ নেই? অবশ্যই আছে। বলা হচ্ছে ইউজ অফ সিলিকেটস অ্যাজ এ স্টেবিলাইজার, ওই যে দ্রুত র্যাপিড ভেঙে যায়, as a risk of silica stain, formation of goods and silica deposit forming plant machinery। এই সিলিকার ফেব্রিকের উপর বসে অথবা আমাদের যে মেশিনারি গুলো রয়েছে সেগুলোর উপর বসতে পারে, দাগ করতে পারে। ক্যাটালাইটিক ড্যামেজ অফ কটন ক্যান অকার প্রেজেন্স অফ ট্রানজিশনাল মেটাল ক্যাটায়নস, এই ধরনের মেটাল ক্যাটায়ন থাকলে সেটার ড্যামেজ ঘটবে ফেব্রিকের। নট ভেরি ইফেক্টিভ ফর সিনথেটিক ফাইবার্স এর ক্ষেত্রে এতটা ইফেক্টিভ না। আমরা বলতে পারি এটা হলো আমাদের পারক্সাইড ব্লিচিং এর ক্ষেত্রে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর পারক্সাইড ব্লিচিং এর কিছু শর্ত, কন্ডিশন, টার্মস একটু দেখে নিই। বলা হচ্ছে pH স্টেবল ইন অ্যাসিডিক সলিউশন এন্ড আনস্টেবল ইন অ্যালকালাইন বাথস। এটা উল্টো হয়ে গেছে, কারণ আমরা পারক্সাইড ব্লিচিংটাও একটা ইয়েতেই করে থাকি, অ্যালকালাইন বাথেই করে থাকি, অর্থাৎ কথাটা উল্টো হয়ে গেছে। যে স্টেবল অ্যালকালাইন বাথ, টেম্পারেচার, as temperature increase the solution becomes increasingly unstable। টেম্পারেচার যদি ইয়ে করা হয় এটা আরো ছোটাছুটি করবে। বাফার সাধারণত সিলিকেট, ফসফেট, বোরাক্স এগুলো ইউজ করা হয়। মেটাল, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রেজেন্স অফ টেন্স টু স্টেবিলাইজার, এগুলো আনস্টেবিলাইজ দ্য ব্লিচ সলিউশন করে দেয়, এগুলো থাকা যাবে না। ওয়াটার শুড বি ফ্রি ফ্রম সাচ মেটাল। হার্ড ওয়াটার থাকা যাবে না। ওকে, টেম্পারেচার একই ধরনের 100 নিয়ার 100 থাকতে হবে এবং পিএইচটা কত থাকতে হবে? অবশ্যই অ্যালকালিন থাকতে হবে। কোজেস অফ হাইড্রোজেন পারক্সাইড ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট কেন বলছি আমরা হাইড্রোজেন পারক্সাইডকে? বলা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড ইজ সাকসেসফুলি ইউজ টু ব্লিচ দ্য সেলুলোজিক এন্ড, মানে সকল প্রকার ফাইবার, সেটা সেলুলোজিক, সেটা ভেজিটেবল, সেটা প্রোটিন, সবগুলোকে। ইন কেস অফ দ্য সেলুলোজিক ফাইবার, H2O2 permanently destroy the natural color and obtain good result. Okay. In case of the protein fiber, H2 oxidize the protein material but no chloride ion. For this disappearance, there is no effect of protein fiber and also destroy the natural color permanently. H2 bleaching is done at elevated temperature about not 1000 C, it is 100 degrees centigrade in alkaline medium, and hence scouring and bleaching can be performed together.
সো অনেকগুলা কারণ পেলাম আমরা হাইড্রোজেন পারঅক্সাইড কি ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট। কারণ প্রথমটা হলো যে এটা দিয়ে সকল প্রকার ফাইবার আমরা ব্লিচ করতে পারবো। ওকে, সেকেন্ডলি যেটা হচ্ছে যে ন্যাচারাল কালার পার্মানেন্টলি হোয়াইট, ওই যে অনেক সময় ইয়েলো হয়ে যায় বা এই ধরনের যেটা হাইপোক্লোরাস ব্লিচিং এর ক্ষেত্রে আমরা দেখেছি সে ধরনের কোনো প্রবলেম হয় না, হোয়াইট হোয়াইট থেকে যায়। প্রোটিনের ক্ষেত্রে সেটি ভালোভাবে রিমুভ হয়। ঠিক আছে? এই ক্ষেত্রে টেম্পারেচার সাধারণত 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অ্যালকালি মিডিয়ামে কাজ করা যায় এবং একই সাথে স্কারিং ব্লিচিং করা যায়। এই জন্য এটাকে ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট বলা হয়ে থাকে। ওকে, এরপরে কোশ্চেন হচ্ছে যে যে উল ব্লিচিং উইথ H2O2। তো যেহেতু সবগুলো ইউনিভার্সাল ব্লিচিং, তাহলে আমরা একটু উলের ব্লিচিংটা দেখে আসি। এতক্ষণ ধরে কিন্তু আমরা কটনের ব্লিচিং নিয়ে কথা বলছিলাম। The presence of wool bleaching hydrogen peroxide is near similar as cotton bleaching, but pH and temperature is somewhat lower. উলের ক্ষেত্রে বলা আছে হাইড্রোজেন পারঅক্সাইড কত পার্সেন্ট যেটা ইউজ করবো সেটা, টেট্রাসোডিয়াম পাইরোফসফেট, ইথিলিন ডাইমিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। কেন দেয় EDTA? পানির ক্ষরতার জন্য। টেট্রাসোডিয়াম এটার বাফার, অ্যান্ড ওয়াটার যতটুকু থাকবে। পিএইচ, টেম্পারেচার, টাইম। পিএইচ 7 থেকে 9, টেম্পারেচার এবং টাইম 5 থেকে 6 ঘন্টা। বলা হচ্ছে the above chemical makes the liquor in bleaching clear and immerse the woolen material into liquor, and after bleaching all materials are washed 1 to sodium bisulfate for 10 to 20 minutes at room temperature. এরপরে এই রেসিপি ধরে এদেরকে স্কাউরিং ব্লিচিং করে তারপর সেটাকে আপনার ট্রিটমেন্ট করা হয় সোডিয়াম বাইফসফেট দিয়ে। ওকে, তাহলে উলের ক্ষেত্রেও আমরা H2O2 ইউজ করতে পারছি। সিল্কের ক্ষেত্রে সিল্ক ব্লিচিং এর ক্ষেত্রে আমরা কি করব? বলা হচ্ছে যে নেয়ার সিমিলার টু উল ব্লিচিং বাট টেম্পারেচার ইজ লিটল হাই ইন কেস সিল্ক মাস্ট বি ডিগামড বিফোর ব্লিচিং। তোমাদের মনে আছে কিনা আমরা কিন্তু বলেছিলাম যে সিল্ক স্কাউরিং কে আমরা কিন্তু সিল্ক ডিগামিং বলে থাকি। ঠিক আছে, যে অর্থাৎ সিল্কের যে ইয়েটা রিমুভ করাটাকে আমরা সিল্ক ডিগামিং বলে থাকি। ওকে, তো এই ক্ষেত্রে ডিগাম হতে হবে। যদি ডিগাম না হয় সেক্ষেত্রে সেলসিন বা ইত্যাদি এগুলো তো তার ভিতরেই থাকবে, তাই না? তো রেসিপিটা কি আমরা যদি দেখি, বলা হচ্ছে যেটা ইউজ করি টেট্রাসোডিয়াম পাইরোফসফেট ইথিলিন, একই রেসিপি। এছাড়াও আমরা জানি যে সিল্কের প্রচুর পরিমাণে ওয়েট লস হয়, সেই জন্য আমরা কিন্তু হোয়াইটিং প্রসেস করে থাকি। ফলে হচ্ছে তুষার সিল্ক ম্যাটেরিয়াল আর ইমার্স ইনটু 0.6% H2SO সলিউশন 6 আওয়ার at 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলাকে কিন্তু কখনোই যেগুলো 700 সির মতো বা 800 এরকম আছে এগুলোকে টেম্পারেচার ধরবো, অর্থাৎ টেম্পারেচারটা উপরে হওয়ার কথা ছিল 70 এর উপরে, বাট এটা নিচে পড়ে গেছে, এটা ঠিক করতে হবে। সো আফটার ব্লিচিং সোডিয়াম বাইসালফেট দ্বারা এটাকে 15 মিনিট ঘুরিয়ে করা হয়। এটা উলের ক্ষেত্রে, সিল্কের ক্ষেত্রে। জুটের ক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা রয়েছে। বলা হচ্ছে in this case of jute to decrease 20 to 30% is raw strength and also lower. So the first sodium chloride bleaching then hydrogen peroxide bleaching is done. জুটের ক্ষেত্রে সাধারণত করা হয়ে থাকে। তো তোমরা আরেকটা আশ্চর্যের বিষয়, আমি হচ্ছে যে ফাইবার কি করেছিলাম, অর্থাৎ ব্যানানা ফাইবারকে স্কাউরিং করে ব্লিচিং করেছিলাম। তো যখন ব্লিচিং করলাম তখন সেটি সাদাই থাকলো, কিন্তু আপনার কিছুদিন পর সেটি কিন্তু আবার ইয়েলো হয়ে গেল, অর্থাৎ পার্মানেন্ট ব্লিচিংটা কিন্তু আমার হয়নি। অর্থাৎ এখন সেলুলোসের এই ক্ষেত্রে বাস্ট ফাইবার সমূহের ভিতরে জুট বা এই ধরনের এদের কিন্তু প্রচুর ইয়ের পরিমাণ রয়েছে, অর্থাৎ লিগনিনের পরিমাণ। তো সেটা যদি রিমুভ করা না যায় ঠিকঠাক মতো, সেই জন্য কিন্তু এটা থেকে যায়। তো প্রথমত আমাদের পারক্সাইড ব্লিচিং করা হয়, যেমন তারপরে হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, এমনি প্রথমে ক্লোরাইড ব্লিচিং, তো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোজেন সালফেট, হোয়াইটিং এজেন্ট, ফর্মিক অ্যাসিড, পিএইচ, টেম্পারেচার। এই রেসিপি দিয়ে প্রথমে আমরা কি করছি, বলা হচ্ছে যে ইয়ে করছি, অর্থাৎ ব্লিচিং করছি। করার পর আফটার ব্লিচিং দ্য মেটেরিয়ালস আর ওয়াশড উইথ 5 পাউন্ড সোডিয়াম কার্বনেট প্লাস 1 পাউন্ড সোপ at 89 বা 90 ডিগ্রি সেন্টিগ্রেডে and then bleach H2O2। অর্থাৎ প্রথমে একবার সোডিয়াম ক্লোরাইড দিয়ে
ব্লিচিং করে নিব, নেওয়ার পর সেটাকে ম্যাটেরিয়াল ধুয়ে আর তারপরে সেকেন্ডলি আবার আমরা H2O2 দিয়ে ব্লিচ করব। তো এখানে রেসিপি H2O2 35% এর মতো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডা অ্যাশ, সোডিয়াম সিলিকেট। তাহলে সোডিয়াম সিলিকেটের কাজ কি? সোডিয়াম সিলিকেটের কাজ হচ্ছে পারক্সাইড স্টেবিলাইজার হিসেবে ইউজ করা, ম্যাগনেসিয়াম সালফেট ইত্যাদি। তা আফটার ব্লিচিং দেন আমরা ওয়াশ করব, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমাদের জুটের ক্ষেত্রে, উলের ক্ষেত্রে, সিল্কের ক্ষেত্রে, কটনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখলাম, ঠিক আছে? জুটের ক্ষেত্রে কিন্তু আমরা একটু ভিন্নতা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে আমাদের প্রথমে ক্লোরাইড ব্লিচিং করে দেন পারক্সাইড ব্লিচিং করতে হচ্ছে। ওকে, the difference between H2O2 bleaching and hypochlorite bleaching তাহলে কি? এখানে যদি আমরা একটু দেখি পার্থক্যটা, পার হাইড্রোক্সাইল আয়ন আর রেসপন্সিবল ফর ব্লিচিং, তাই না? এখানে তো আমরা জানি যে পার হাইড্রোক্সাইল আয়ন এটার জন্য ব্লিচিং এর জন্য রেসপন্সিবল, এখানে হাইপোক্লোরাস আয়ন, একটা পার্থক্য গেল, আশা করি সবারই মনে থাকবে। সেকেন্ডলি পার্মানেন্ট and হোয়াইট আর অবটেইন, পার্মানেন্ট এন্ড হোয়াইট আর নট অবটেইন, অর্থাৎ পার্মানেন্ট হোয়াইট যেটা যাকে বলে। টেম্পারেচার নিয়ার বয়লিং, রুম টেম্পারেচার, এটা ভেরি করে কখনো কখনো। ক্যান বি পারফর্মড ইন স্কাউরিং, নো স্কাউরিং স্কোন ইজ ডান। Universal bleaching agent, no universal bleaching agent. Can be bleached both cellulosic and protein fiber. Only cellulosic fiber can bleach. এখানে কোনো ঝামেলা নেই, বাট এখানে কিন্তু ঝামেলা আছে। প্রোটিন ফাইবারের সাথে যখন ওই ইয়েরই প্রোটিন থাকে তখন HCl উৎপন্ন করে ফেব্রিকটাকে ড্যামেজ করে দেয়। তো সেই ক্ষেত্রে যদি এখন এইটা আমরা ইয়ে করি, হ্যাঁ সানি, স্যার ওই যে আপনি বললেন যে ব্যানানা ফাইবারে আপনার ব্লিচিং করার পরে শেডটা চেঞ্জ হয়, পরে আবার হুম আবার পুনরায় ওর কালার ও আসে করে। হুম গ্রিন কালার যে সুতোটা আছে না, যেটা আপনার হুম 5%, 20%, 15% যে বিস্কট যে কটনের সাথে ইনক্লুড থাকে, ওইটার ক্ষেত্রে যদি আমি ব্লিচিং করি, ওটা কিন্তু শেড আপনার লাইট হয়, লাইটের দিকে যায়। ওটা কি হুম পুনরায় কি সে আবার কি তার কালার আসবে? না, তুমি যেটা বলতেছো এটা তো প্রসেস করা, যেটা ব্যানানা একসাথে করা থাকে ফেব্রিকের। আমি করেছিলাম সেটা হচ্ছে একেবারে র, আচ্ছা। ঠিক আছে? তো সেটার হুম, কারণে এখন আমার কেমিক্যাল বা কোনো কিছুতে ঝামেলা হলো কিনা আমি বুঝি নাই। আমি সরাসরি ব্যানানা ফাইবার কালেক্ট করে সেটার ব্লিচিং করেছিলাম, স্কারিং ব্লিচিং একই সাথে করেছিলাম। তো যার কারণে প্রথমের দিকে সেটি হোয়াইট হলেও সেটা ক্লোরামিন রিঅ্যাকশন করেছিল বোধহয়, করে আবার ইয়েলো হয়ে গেছে। তো তোমার ক্ষেত্রে যেটা প্রসেসড ফাইবারের ক্ষেত্রে এরকমটা হওয়ার কথা না। তুমি যেটা বললা যে কটনটা ফেটা বা এই ধরনের যেটা ব্যানানা ফাইবারের সাথে যুক্ত আছে। এটা স্যার আমার যেটা জানার মতে সম্ভবত ডাইজের থেকে হইতে পারে, যেটা যেটা আপনি প্রশ্ন করলাম। হতে পারে। ওকে, ঠিক আছে। নো নিড অফ অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট, এখানে অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট দরকার নেই, এটাতে আছে। লেস পসিবিলিটি অফ ফেব্রিক ওয়েস্টেজ, মোর পসিবিলিটি অফ ফেব্রিক ওয়েস্টেজ। ওকে, তো এই হচ্ছে সিম্পলি ডিফারেন্স বিটুইন পারক্সাইড ব্লিচিং এন্ড হাইপোক্লোরাইড ব্লিচিং। আমরা যদি একটু কেয়ারফুলি পড়ি তাহলেই এই পার্থক্যটা আমরা বুঝতে পারবো। তার আগে আমাদের ওই সামনের ইয়েগুলো জানা দরকার যে কোনটা দিয়ে কিভাবে, কার মেকানিজমটা কি, কিভাবে হচ্ছে। হুম, এখানে কিছু ছোট প্রশ্ন রয়েছে, সেই ছোট প্রশ্নগুলো আমরা দেখে নিব। বলা হচ্ছে হোয়াই ন্যাচারাল সেলুলোজিক ফাইবার আর বেস্ট বাই অক্সিডাইজিং এজেন্ট। বিশেষ করে কটন বা এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা অক্সিডাইজিং এজেন্ট দিয়ে ব্লিচ করে থাকি। আমাদের কিন্তু আরো অনেকগুলো রয়েছে, রিডিউসিং এজেন্ট রয়েছে, এনজাইম রয়েছে, তবে অধুনা এনজাইম দিয়ে প্রচলন শুরু হয়েছে। বলা হচ্ছে হোয়াই হোয়াই ন্যাচারাল সেলুলোজিক ফাইবার আর ব্লিচড বাই অক্সিডাইজিং এজেন্ট। ক্লাস হচ্ছে যাও, এক মিনিট প্লিজ। ওকে, সরি ফর ইন্টারাপ্ট। তো ন্যাচারাল যেটা বলা হচ্ছে সেলুলোজিক ফাইবার গুলো ব্লিচড হয় বাই অক্সিডাইজিং এজেন্টস। কেন বলা হচ্ছে, যেমন এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে সেটা যদি আমরা দেখি, বলা হচ্ছে while wax and other coloring matters are present in natural fiber as impurities. We know that natural coloring matters are mostly nitrogenous compound. To remove these impurities, oxidizing agent are used, and because if they use a reducing agent of bleaching, afterwards they can react with oxygen and air and can make yellowish or reddish color on the material.
ওকে, ইউ গট দ্য পয়েন্ট। কি বলছে আমাদের এই সমস্ত ন্যাচারাল সেলুলোজিক ফাইবারের ভিতরে যে সমস্ত ইম্পিউরিটিস গুলো রয়েছে সেগুলো অয়েল ওয়াক্স বা এই ধরনের ম্যাটার, এবং যেগুলো মোস্টলি সবগুলোই নাইট্রোজেনাস কম্পাউন্ড। ফলে আমরা যখন অক্সিডাইজ করব রিডিউসিং এজেন্ট দিয়ে, যদি করি অক্সিডাইজিং এজেন্ট না দিয়ে, তাহলে সেই রিডিউসিং এজেন্টের ফলে সেটা আবার পরবর্তীতে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে সেটি আবার ইয়েলো করে দিবে, রেডিশ বা ইয়েলো কালার করবে। সো ইন কেস অফ অক্সিডাইজিং এজেন্ট দেয়ার ইজ নো সাচ চান্স অফ ইয়েলো কালার ফরমেশন। দ্যাটস ওয়াই আমরা ন্যাচারাল সেলুলোজিক ফাইবার সমূহকে অক্সিডাইজিং এজেন্ট দিয়ে ব্লিচিং করে থাকি। সেকেন্ড কোশ্চেন, why protein fiber are bleached by reducing agent? তো আমরা কিন্তু এটা অক্সিডাইজিং এজেন্ট দিয়েও করে থাকি। তো ব্লিচিং রিডিউসিং এজেন্ট দিয়েও করা হয় বা করা যেতে পারে। বলা হচ্ছে মোস্ট অক্সিডাইজিং ব্লিচিং এজেন্টস এক্সেপ্ট, আমরা যে ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট H2O2 এর কথা বলছি সেটি বাদে, ব্লিচিং এজেন্টস আর কন্টেইন ক্লোরিন। H2O2 কি কন্টেইন করে ক্লোরিন? করে না। মোস্ট অফ দ্য অক্সিডাইজিং ব্লিচিং এজেন্ট, যেমন আমরা যদি পারক্সাইডের ক্ষেত্রে দেখি সবগুলোই কিন্তু এই Cl, OCl, Cl2 অর্থাৎ এই ধরনের Cl কন্টেইন করে। মনে আছে কিনা? আমরা যদি আগের লেকচার স্লাইড গুলোতে যাই, যে আমার বক্তব্যটা হচ্ছে আমরা যে, কোথায় গেল, দেখো এখানে ক্লোরিন সিস্টেমে দেখো, অর্থাৎ বলা হচ্ছে ওখানে যে প্রোটিন ফাইবার গুলোকে সাধারণত অক্সিডাইজিং সিস্টেমে ব্লিচিং করা হয় না, কিন্তু সিস্টেমে করা হয়, রিডিউসিং সিস্টেমে। এখন প্রশ্ন হচ্ছে কেন? তো সেখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে অক্সিডাইজিং এজেন্ট সমূহের ভিতরে যেমন Cl রয়েছে, এখানে ক্লোরিন সিস্টেমের ক্ষেত্রে Cl এরটা আমরা বেশি দেখতে পাই, যেহেতু এটা Cl মানে ক্লোরিনই থাকবে স্বাভাবিক। তো যার ফলে এখানে দেখতে পাচ্ছি আমরা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড, এগুলো তো অক্সিডাইজিং ব্লিচিং এজেন্ট। তো যার ফলে যেটা হচ্ছে, বলা হলো যে এই যে ক্লোরিনটা contains chlorine in their composition. This chlorine react directly with the protein of the fiber and can damage the fiber. Protein তাহলে N, তো NCl ক্লোরামিন যেটা আমরা পড়লাম একটু আগে, তাহলে ClH এর সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে, আর this HCl এটাকে ড্যামেজ করবে, and the protein fiber with reducing agent SO2 দিয়ে করা যাবে। তো সাধারণত আমরা ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট যেটা পারক্সাইড দিয়ে করে থাকি, H2O2 দিয়ে করে থাকি। ওকে, তাহলে প্রোটিন ফাইবার সমূহ সাধারণত রিডিউসিং এজেন্ট দিয়ে করতে হয় বা ওকে। এখানে ইয়ের সম্পর্কিত বর্ণনা নেই এনজাইমের, তো সেটা আমরা পরবর্তীতে দেখব যখন সেকেন্ড সেমিস্টারে হোয়াইট প্রসেসিং 2 পড়বো বা এই ধরনের। নাও দ্য মেথডস অফ ব্লিচিং, আমরা জানি সেটা প্রথমত ব্লিচিং ইন কিয়ার অর্থাৎ ডিসকন্টিনিউয়াস, এন্ড ব্লিচিং ইন জেবক্স কন্টিনিউয়াস। আমরা আরো অনেকগুলো মেশিনের কথা জেনেছি স্কাউরিং এর ক্ষেত্রে, তো সেগুলো কিন্তু আমরা ব্লিচিং ইউজ করতে পারি। কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু আমরা স্কাউরিং এবং ব্লিচিং একই সাথে করছি, সেহেতু আমাদের কি বলবো যে একই মেশিনে করা যাচ্ছে। প্রথমত ব্লিচিং ইন কেয়ার, কেয়ার সম্পর্কে তো আর নতুন করে বলার কথা নেই, কেয়ার সম্পর্কে আমরা স্কাউরিং এ পড়েছি, সেম জিনিস। বলা হচ্ছে the simplest cotton machine method is to in care, and when the conventional care is used there is a risk of catalytic decomposition of H2O2 by the rest of the care, so the sodium silicate stabilizer and cement should be used to prevent the hydrogen peroxide, and the action should be pump or injection, অর্থাৎ ইনজেক্ট করে দিতে হয়। তাহলে ব্লিচিং আমরা কেয়ারে করতে পারি, কেয়ার মেশিন যেটা কেয়ার বয়লার, যেহেতু একসাথে স্কাউরিং ব্লিচিং করব, সেক্ষেত্রে আমরা এখানে কেমিক্যাল রেসিপিটা দেখে নিই। 2 থেকে 4% কাস্টিক সোডা, সোডা অ্যাসকুয়েটিং এজেন্ট, স্টেবিলাইজার, পিএইচ এন্ড মেটাল টু লিকুইড রেশিও। এই কন্ডিশনে আমরা কি করব? এই কিয়ারে ব্লিচিং করতে পারি, অর্থাৎ এটি ডিসকন্টিনিউয়াস প্রসেস, যেহেতু এটা করে বন্ধ করে দেওয়া হবে, আর কন্টিনিউয়াসলি যে বক্সে চলতেই থাকবে সেটি কন্টিনিউয়াস। বলা হচ্ছে ওয়ার্কিং প্রসিডিউর, বলা হচ্ছে at first the chemicals are dissolved in the separate mixing tank and transfer the kia to fill 1/3. এখন বিশেষ করে যখন আমাদের নিট বা ওভেন ফেব্রিক আসে, নিট ফেব্রিক গুলো তো সাধারণত আমরা স্লাভোস বা এই ধরনের উইন্স ডাইং মেশিন, তো উইন্স এর অনেকগুলো কোম্পানি আছে, অর্থাৎ বলবো যে অনেকগুলো কোম্পানি এই ধরনের উইন্স মেশিন প্রোভাইড করে, তার ভিতরে স্লাভোস একটা ফর্মস রয়েছে, তো এগুলোতে সাধারণত করে থাকি। আর যখন আমরা ওভেনের ক্ষেত্রে যাব তখন আমাদের যে মেশিন, ওভেনের জন্য যে মেশিনটা রয়েছে জিগার ডাইং মেশিন বা যে বক্স, এগুলো আমরা ইউজ করে থাকি।
বলা হচ্ছে at first chemical are dissolved in separate mixing tank and then transfer into the other hand. আমরা লক্ষ্য করলে দেখবো বড় বড় মেশিন গুলোর পিছনে এরকম ছোট ছোট ড্রাম রয়েছে। তো এগুলাকে ড্রামে সাধারণত কেমিক্যাল ঘোরানো হয় এবং ডোজিং করে দেওয়া হয়। So materials are feed and liquid circulation is continuous, circulate করবে। When materials are half filled with the gear, then the steam is supplied, and when loading completed, the liquid circulate from the immersion materials and put to 60 degrees centigrade. কি আর কি হয়, ওটা হলো বন্ধ করে দেওয়া হলো, উপর থেকে কেমিক্যাল পড়তেছে, নিচে আবার উপরে উঠতেছে। তো পুরো ফেব্রিকটা একটা প্রেসারাইজড কন্ডিশন 40 থেকে 60 ডিগ্রি টেম্পারেচারে থাকছে। After the temperature is 60 to 70 degree, at this stage, steam or liquid circulation 10 minutes and cure. Again, raise temperature 80 degree, flow steam and calculated turn of 10 minutes. And after that, cure is completely closed and raise 100 degree, 10 degree for one. এতক্ষণ ধরে উঠাইলো কিন্তু। And the cure is open, it is keep 5 to 6 hours, and thus bleaching is done. So at 90 degree, process is slow, but bleaching is done 95 to 100 degree centigrade. But the temperature could be raised maximum 110 degree. If the temperature 110 degree, the risk of degradation cotton is very high, damage হয়ে যেতে পারে। এটি হচ্ছে কিয়ারের কথা বলতেছে। এখন কিয়ার বা যেটাই বলি না কেন, সকল মেশিনের ক্ষেত্রে কিন্তু আমরা নরমালি প্র্যাকটিক্যালি যেটা করে থাকি, ফেব্রিক সমূহকে নরমালি যে মেশিনে ডাইং করব সেটাই আমরা মোট 30 মিনিট বা 60 মিনিটে সাধারণত 100 ডিগ্রি সেন্টিগ্রেড একই সাথে, অর্থাৎ বোথ কম্বাইন স্কারিং ব্লিচিং করে থাকি। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা কিয়ার বয়লার দেখছি। কিয়ার বয়লারের গঠন আমরা এর আগেও দেখেছি, সেজন্য স্কিপ করে গেলাম। এরপরে আসে যে বক্স, যে বক্সেও আমরা দেখেছি ইঞ্চেরি এর মতো। তার প্রথমে স্যাচুরেশন চেম্বার আছে, প্রি হিটার চেম্বার আছে, তারপর হচ্ছে অ্যাকশন চেম্বার, তারপর ওয়াশিং হয়ে বের হয়ে যাবে। তো যে বক্সের ক্ষেত্রে বলা হচ্ছে কন্টিনিউয়াস ব্লিচিং প্রসেস। বলা হচ্ছে the bleaching vessel is looks like J in English letter and J hence the process of J box process. The J box is made of stainless steel or ceramic. Scouring is in J box. আচ্ছা, J box এর বর্ণনা তো আর নতুন করে দেওয়ার নাই, আমরা তো দেখেছি যে সেদিন এরকম একটা হিটার থাকে এবং সর্বশেষ এরকম। ওকে, the caustic soda, peroxide, magnesium sulfate, sodium silicate, water, pH, these are required for J box bleaching. প্রসেস কি একইভাবে আমরা যদি বলি, যেমন স্কাউরিং এর ক্ষেত্রে পড়েছিলাম, মনে আছে কিনা তোমাদের সেটি, যে বলা হচ্ছে the process in impregnation box. প্রথমে at first the chemicals are dissolved in a liquid immersion box. After processing first box the scour materials and then wash. অর্থাৎ প্রথমে ইমপ্রেগনেশন হবে, ইমপ্রেগনেশন মানে সেখানে কেমিক্যাল বা ইত্যাদি ইত্যাদি ঢুকবে। then sorting J box, বলে after impregnation the fabric are bleaching liquid then material stored into J box where the steaming is done 90 to 99 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটি সাধারণত তখন স্কারিং J বক্সে চলে যাবে, অর্থাৎ এখানে প্রি হিটিং যেটা হয়ে থাকে, এবং প্রি হিটিং এর পর এটাতে যাবে সাধারণত, তারপর সেটা ওয়াশিং হয়ে বেরিয়ে যাবে। তো after material washed, hot water and finally first material was 2% solution of sodium carbonate and finally with cold water. pH যদি নিউট্রাল না হয় তাহলে pH নিউট্রাল করে নিতে হবে। পারক্সাইড যদি থাকে পারক্সাইড কিলার ইউজ করতে হবে। এখানে আমরা জে বক্সের একটা ছবি দেখতে পাচ্ছি যে ইমপ্রেগনেশন বক্স, জে বক্স, এরপরে সেটা ওয়াশিং করছে এবং ওয়াশিং এর পর সেটি উইথ বলা হচ্ছে ওয়াশিং উইথ ফ্রেশ ওয়াটার, ফাইনালি সেটি কি করছে, ফ্রেশ ওয়াটার দিয়ে ধুয়ে ফেলছে। এখন একটু আমাদের জানা দরকার, এটি খুবই প্রচলিত, সেটি হচ্ছে কম্বাইন স্কাউরিং এন্ড ব্লিচিং একই সাথে। তো এখানে আমরা রেসিপিটা দেখে নিই, যে দুটো কন্ডিশন একই, সোডিয়াম হাইড্রোক্সাইড 5% এর মতো H2O1, এটা যদি 4 গ্রাম আর 2 গ্রাম ইউজ করো তাও কিন্তু হবে, বা 3 গ্রাম। টেম্পারেচার 70 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, তারপরে পিপিএস কেমিক্যাল না দিলেও চলবে। তারপরে স্টেবিলাইজারটা দরকার আছে, টাইম এন্ড রেশিও, কারণ স্টেবিলাইজার না দিলে এটা ভেঙে যাবে। ওকে, তো নরমালি 3টা কেমিক্যাল, প্রথম সোডিয়াম হাইড্রোক্সাইড, পারক্সাইড আর হচ্ছে স্টেবিলাইজার, কারণ নাহলে আবার ভেঙে যাবে। তারপর স্টেবিলাইজার, পারক্সাইড কিলার ইউজ করতে হবে। Attempts also made bioscarring bleaching, for example, আমরা যদি টেট, সোডিয়াম পারবোরেট, পেকটিন, থেরামিন, ট্যাপথেট ইত্যাদি, অর্থাৎ বায়োস্কারিং এর ক্ষেত্রেও কিন্তু করা হয়ে থাকে, এনজাইম, বিভিন্ন এনজাইম ইউজ করা হয়ে থাকে। তো এনজাইমের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বেশি
পরিলক্ষিত হয় যেন টেম্পারেচারটা বেশি না ওঠে। আমরা কিন্তু এনজাইমের গঠন বৈশিষ্ট্য সম্পর্কে হলে একটু জেনেছি স্কাউরিং এ যে মোর টেম্পারেচার হলে এনজাইম কিন্তু মরে যায়। ওকে, তো এই এনজাইমের মাধ্যমেও আমরা ব্লিচিং করতে পারি। এই ছিল আজকে আমাদের ব্লিচিং এর রেস্ট পার্টটুকু। তো এখনই কেটে যাবে, তোমরা দয়া করে আরেকবার জয়েন করবা। ওকে, তো প্রথম থেকে যদি আবার একটু আমরা দেখে আসি, তাহলে আজকের যেটি ছিল পারক্সাইড পার্টটুকু, তাহলে পারক্সাইডে আমাদের কি হচ্ছে, পার হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হচ্ছে। এই পার হাইড্রোক্সিল আয়নটা কি করছে, আমাদের যে ফেব্রিক এগুলো রয়েছে সেগুলোকে আমাদের ক্রোমোফোরের যে লাইট অ্যাবজর্বিং ক্ষমতা বা এগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করছে। তাহলে পার হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হচ্ছে। দেন এটা রেসিপি দেখেছি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ,